আমার প্রাণপ্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। এবং প্রতিদিন তোমরা তোমাদের একাদশ শ্রেণীর যে পাঠ্যসূচি, যে বই তোমরা নিয়মিত পড়ছো এবং প্রতিটা ক্লাস তোমরা মনোযোগ দিয়ে দেখছো। আজকে তোমাদের সাথে আমার 4 নম্বর ক্লাস অর্থাৎ লেকচার 4। আমি তোমাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনায় যাব। আশা করি তোমরা বিগত ক্লাসগুলো যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম তোমরা সেগুলো বুঝতে পেরেছো। যদি তোমাদের কারো কোথাও কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে, ইউটিউব চ্যানেলের যে ক্লাসগুলো তোমরা দেখো সেই কমেন্টস বক্সে সেখানে আমাকে জানাবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের সাথে প্রথম অধ্যায়, যেহেতু আমরা প্রথম অধ্যায় শুরু করেছি, সেই প্রথম অধ্যায়ের আরেকটি বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো উৎপাদনের আওতা বা পরিধি। আমরা গত ক্লাসে প্রথম 3টি ক্লাসে আমরা উৎপাদন কি, উৎপাদনের বিভিন্ন কাজ, গুরুত্ব এগুলো আমরা পড়েছিলাম, তাই না? এছাড়াও উৎপাদনশীলতা কি এটাও আমরা আলোচনা করেছিলাম। এছাড়া আরেকটি বিষয় আমরা পড়েছিলাম, সেটি হচ্ছে উপযোগ। না, উপযোগ কি, উপযোগের প্রকারভেদ, এগুলো আমরা পড়েছিলাম। আজকে সেই উৎপাদনেরই একটি বিষয়, সেটি হচ্ছে উৎপাদনের আওতা ও পরিধি। তাহলে উৎপাদনের আওতা অর্থাৎ স্কোপ, উৎপাদনের পরিধি অর্থাৎ স্কোপ। উৎপাদন করতে গেলে উৎপাদনের মধ্যে কোন কোন বিষয়গুলো জড়িত, অর্থাৎ উৎপাদন করতে গেলে কোন কোন কাজগুলো দ্বারা এই উৎপাদন কাজ সম্পাদিত হয়, সেই বিষয়টি হচ্ছে উৎপাদনের আওতা। অর্থাৎ কোন কোন কাজগুলো উৎপাদনের আওতার মধ্যে থেকে উৎপাদন কাজ করছে, অর্থাৎ উৎপাদক উৎপাদন কাজগুলো করছে, সেই কাজের বিষয়গুলো বা সেই আওতাগুলো আজকে আমরা আলোচনায় যাব। তোমাদের যে বইটি তোমাদের বলেছিলাম মোহাম্মদ খালেকুজ্জামান স্যারের বই, সেই বইয়ের 14 এবং 14 থেকে 16 পৃষ্ঠা পর্যন্ত যে পয়েন্টগুলো আছে সেগুলো নিয়ে আজকে আমি আলোচনায় যাব। তাহলে প্রথম বিষয়টি হচ্ছে উপযোগ সৃষ্টি। উৎপাদনের আওতার মধ্যে প্রথম যে আওতাটা রয়েছে সেটি হচ্ছে উপযোগ উপযোগ সৃষ্টি। আমরা এর আগে উপযোগ কি, উপযোগের প্রকারভেদ পড়েছিলাম, অর্থাৎ রূপগত, সময়গত, স্থানগত, কালগত, মালিকানা সত্ত্বগত, এভাবে আমরা বিভিন্ন উপযোগের কথা আমরা পড়েছিলাম, তাই না? আশা করি তোমাদের সেটি মনে আছে। তো এই উপযোগ সৃষ্টিও কিন্তু উৎপাদনের আওতার মধ্যে পড়ে, কারণ উপযোগ যদি আমি সৃষ্টি করতে না পারি তাহলে কিন্তু উৎপাদন হবে না। কারণ উৎপাদনের কি, উৎপাদন বলতে কি বোঝায়? উৎপাদন বলতেই কিন্তু উপযোগ সৃষ্টি করা বোঝায়। আমরা এটা আগের ক্লাসে পড়েছিলাম। উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি করা বোঝায়, অর্থাৎ যে উপযোগগুলো রয়েছে সেই উপযোগ সৃষ্টি করাই কিন্তু উৎপাদনের অন্যতম একটি কি পরিধি, অর্থাৎ উপযোগ সৃষ্টি উৎপাদনের আওতার মধ্যে। কারণ আমি যদি উৎপাদক হিসেবে যে উপযোগ সেটা সৃষ্টি করতে না পারি তাহলে কিন্তু আমার উৎপাদনটা হবে না। যেমন আমি যদি রূপগত উপযোগ সৃষ্টি করতে না পারি তাহলে কি আমি আমার ভোক্তার চাহিদা পূরণ করতে পারবো না। কারণ আমার টার্গেট হচ্ছে কিভাবে খুব সহজভাবে আমটাকে জুসে পরিণত করে রূপ দিয়ে আমি ভোক্তার কাছে পৌঁছে দিব, তাই না? এটি হচ্ছে উৎপাদনের মূল টার্গেট, যে আমি কিভাবে আমকে জুসে পরিণত করে ভোক্তার কাছে পৌঁছিয়ে দিব। তাহলে আমাকে উপযোগ সৃষ্টি করতে হবে, তাই উপযোগ সৃষ্টি উৎপাদনের আওতার মধ্যে পড়েছে। এরপরে রয়েছে কারখানা পরিকল্পনা। এরপরে হয়েছে কারখানা
এরপরে হচ্ছে কারখানা পরিকল্পনা। একটা বিষয় খেয়াল করো যে উৎপাদন করতে গেলে আমাকে উপযোগ সৃষ্টি করতে হবে, তাই না? উপযোগ সৃষ্টি করার আগে বা পরে, যখনই আমি উৎপাদনে যাব তার আগে আমাকে কারখানা পরিকল্পনা একটা বিষয় মাথায় রাখতে হবে। কারখানা পরিকল্পনাটা করাও কিন্তু উৎপাদনের আওতার মধ্যে পড়ে। কেন পড়ে? কারণ হচ্ছে উৎপাদনের আগে কিন্তু কারখানার পরিকল্পনা প্রণয়ন করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটি বিষয় খেয়াল রাখবা যে একটি কারখানা আমি স্থাপন করব কোথায়, এটা কোন ধরনের কারখানা হবে, এটা আকার কত বড় হবে, কারখানাটার ডিজাইনটা কেমন হবে, তাই না? এই বিষয়গুলো কিন্তু উৎপাদন করতে গেলে কারখানার পরিকল্পনা অনুযায়ী কি উৎপাদনে যেতে হবে। কারণ তুমি যেন তেন জায়গায় একটা কারখানা স্থাপন করলা, তারপরে যেন তেন জায়গায় তুমি যেন তেন ভাবে কোনো সৌন্দর্য নাই, কিছু নাই, বা কোনো ডিজাইন নাই, তুমি কারখানা স্থাপন করলা, সেক্ষেত্রে তুমি যখন উৎপাদনে যাবে তখন কিন্তু তোমার সঠিক পরিমাণ উৎপাদনটা তুমি করতে পারবা না। এই জন্য উৎপাদনের আওতার মধ্যে কারখানা পরিকল্পনা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে হচ্ছে উৎপাদন পরিকল্পনা। উৎপাদন পরিকল্পনা অর্থাৎ তুমি যখন উৎপাদনে যাবে বা একজন উৎপাদক যখন উৎপাদনে যাবে তাকে কিন্তু পরিকল্পনা অনুযায়ী যেতে হবে। এই জন্য উৎপাদন পরিকল্পনাও কিন্তু উৎপাদনের আওতার মধ্যে পড়ে। কি ধরনের পরিকল্পনা? আমি উৎপাদনে যাব, কি ধরনের পণ্য উৎপাদন করব, কতটুকু পণ্য উৎপাদন করব, কার জন্য সেই পণ্যটি উৎপাদন করব। এরপরে হচ্ছে যে পণ্যটি আমি কখন উৎপাদন করব, অর্থাৎ কোন সিজনে উৎপাদন করব, কখন উৎপাদন করলে আমার লাভ ভালো হবে, তাই না? কখন উৎপাদন করলে ভোক্তারা তার চাহিদা মোতাবেক পণ্যটি পাবে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো উৎপাদন পরিকল্পনার মধ্যে রয়েছে। এই জন্য উৎপাদনের আওতার মধ্যে উৎপাদন পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ পরিধি। এরপরে হচ্ছে যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ। যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও নির্বাচন। রক্ষণাবেক্ষণ ও নির্বাচন, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও নির্বাচন। এখন যেমন আমরা এখানে উপযোগ সৃষ্টি করতে হবে, আমাদের কারখানা পরিকল্পনা করতে হবে, আমাদের উৎপাদন পরিকল্পনা করতে হবে। এখন আমি যখন উৎপাদনে যাব বা উৎপাদন যাওয়ার আগে এই যে উৎপাদন করতে যে যন্ত্রপাতিগুলো লাগে না, সেই যন্ত্রপাতিগুলো আমাকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ কোন পণ্যের জন্য কোন যন্ত্রটি, কোন মেশিনটি আমার দরকার সেটি আমাকে সিলেক্ট করতে হবে। এবং শুধু সিলেক্ট করলে উৎপাদন করে পণ্যগুলো রেখে দিলে আমার চলবে না, সেগুলো মেইনটেনেন্স কস্ট অর্থাৎ রক্ষণাবেক্ষণ খরচের একটা বিষয় আছে, তাই না? আমাকে সেই উৎপাদিত পণ্যের যে যন্ত্রগুলো সেগুলো মেইনটেইন করতে হবে। এই বিষয়গুলো কিন্তু কোথার মধ্যে পড়ে? উৎপাদনের আওতার মধ্যে রয়েছে। কারণ আমি যদি একবার পণ্য উৎপাদনের জন্য যন্ত্রপাতিগুলো কিনি, সেগুলো যদি আমি কোনো রকম রক্ষণাবেক্ষণ ছাড়া যেখানে সেখানে রেখে দেই, বা পরিষ্কার পরিচ্ছন্ন না করি, বা মেইনটেইন না করি, বা সঠিক যন্ত্র যদি নির্বাচন না করি, তখন কি হবে? তখন আমি উৎপাদনে যখন যাব, আমি দেখা যাবে আমার চাহিদা মতো সে পণ্য আমি উৎপাদন করতে পারছি না সঠিক নির্বাচনের কারণে, তাই না? এছাড়া যখন রক্ষণাবেক্ষণ হবে না, তখন কি হবে? পরবর্তীতে খুব অল্প সময়ের মধ্যে যন্ত্রপাতিগুলো কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এই জন্য কি করতে হবে? যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও নির্বাচন করতে হবে। এটি উৎপাদনের আওতার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপরে হচ্ছে উপকরণ সংগ্রহ। এরপরে কি? উপকরণ। এরপরে হচ্ছে উপকরণ সংগ্রহ। উৎপাদনের মূল বিষয় হচ্ছে উপকরণ। উৎপাদনের মূল বিষয় হচ্ছে কি? উপকরণ।
তোমরা একটা বিষয় খেয়াল করো, অর্থনীতিতে উপকরণ কয়টি? উপকরণের যে উপাদান রয়েছে বা অর্থনীতিতে উৎপাদনের উপকরণ, অর্থনীতিতে উৎপাদনের উপকরণ কয়টি? 4টি। একটি হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আবার বলি, অর্থনীতিতে উৎপাদনের উপকরণ কয়টি? 4টি। একটি হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই যে উপকরণগুলো না, এই উপকরণগুলো সংগ্রহ করাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় উৎপাদকের জন্য। উৎপাদক যখন উৎপাদন করতে যাবে তাকে অবশ্যই এই উপকরণগুলোর কথা মাথায় রাখতে হবে। এই উপকরণের পাশাপাশি আরো যে উপাদানগুলো রয়েছে, আমাদের এখানে বিষয়টা হচ্ছে উপকরণ সংগ্রহ, যেমন কাঁচামাল, তারপরে তোমার বিভিন্ন রকম ছোটখাটো যন্ত্রপাতি না, এই যে এগুলো সংগ্রহ করাও কিন্তু উৎপাদনের আওতার মধ্যে পড়ে। এবং উপকরণ যে 4টি উপকরণের কথা বলেছি, সেই 4টি উপকরণের মধ্যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এগুলো তো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো ছাড়া তুমি উৎপাদনে যেতে পারবা না। আমাদের এই ভূমি, শ্রম, মূলধন, সংগঠন বিষয়টি আমরা পরবর্তী অন্য চ্যাপ্টারে এটা আলোচনা করব, তখন আরো ডিটেইলস আলোচনা করা যাবে। তো এখন যে বিষয়টা আমরা বলছি সেটি হচ্ছে উপকরণ সংগ্রহ, অর্থাৎ তোমাকে সঠিক পরিমাণ উপকরণ সংগ্রহ করতে হবে, ঠিকভাবে উপকরণ সংগ্রহ করতে হবে। তুমি যদি সঠিকভাবে উপকরণ সংগ্রহ না করতে পারো তাহলে তোমার উৎপাদনটা কি চাহিদা মোতাবেক উৎপাদন করতে পারবা না, তুমি ক্রেতাদের কাছে পণ্য পৌঁছাতে পারবা না বা দিতে পারবা না। ঠিক আছে, উপকরণ সংগ্রহ কিন্তু উৎপাদনের আওতার একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আমরা যাব হচ্ছে রূপান্তর প্রক্রিয়া। এরপরে আমরা যাব রূপান্তর প্রক্রিয়া। এরপরে আমরা লিখলাম কি? রূপান্তর প্রক্রিয়া, অর্থাৎ রূপান্তর, যেটি আমরা বলেছিলাম যে আমি যদি যে পণ্যটা উৎপাদন করব, সেই পণ্যটা উৎপাদন করার জন্য যে কাঁচামাল লাগবে না, সেই কাঁচামাল থেকে আমি কি করব? অন্য পণ্য, অর্থাৎ যে পণ্যটি ক্রেতাদের প্রয়োজন সেই পণ্যটি একটি রূপদান করব। তো সেই রূপদান করার যে প্রক্রিয়াটা, যে কাজটা, সেটি যদি আমি ঠিকভাবে না করি তাহলে কিন্তু আমি সঠিক পণ্য বাজারে ছাড়তে পারবো না। আবার সেই রূপান্তর প্রক্রিয়াটা, রূপান্তর করার যে কাজটা, সেটি যদি ঠিকভাবে আমি করতে না পারি তাহলে কি আমি আমার পণ্য বাজারে ধরে রাখতে পারবো না। এই জন্য রূপান্তর প্রক্রিয়াটা উৎপাদনের আওতার অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। রূপান্তর প্রক্রিয়ার যদি এখানে ডিপেন্ড করবে তোমার কাঁচামালের উপর, অর্থাৎ তোমার কাঁচামাল যদি ভালো মানের হয়, তুমি পণ্যটি যখন অন্য রূপে দান করবে, রূপান্তর প্রক্রিয়ায় যখন যাবে, তখন তোমার কি পণ্যটি ভালোভাবে বাজারে প্রবেশ করবে এবং ক্রেতারা সেই পণ্যটি কিনবে। অর্থাৎ রূপান্তর প্রক্রিয়াটা, কাজটা করাও কিন্তু কি উৎপাদনের আওতার একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে হচ্ছে পণ্যের নকশাকরণ। পণ্যের নকশাকরণ, অর্থাৎ তুমি একটি পণ্য উৎপাদন করবা, সেই পণ্য উৎপাদন করতে গেলে তোমার যদি কোনো ডিজাইন না থাকে, তুমি যদি নকশা না করতে পারো, তাহলে কি পণ্যটি ক্রেতাদের কাছে আকৃষ্ট হবে? হবে না। এজন্য উৎপাদনের আওতার মধ্যে পণ্যের নকশাকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর এই পণ্যের নকশাকরণটি উৎপাদনের আগেই একজন উৎপাদককে এই পণ্যের নকশাটা করতে হয়, অর্থাৎ ডিজাইন, রং, আকার, আকৃতি, হ্যাঁ, এগুলো হচ্ছে পণ্যের বিভিন্ন রকম নকশা। তাহলে পণ্যের নকশাকরণও কিন্তু উৎপাদনের আওতার মধ্যে পড়ে। এরপরে হচ্ছে উৎপাদন পদ্ধতি নির্বাচন। এরপরে হচ্ছে আমাদের উৎপাদন পদ্ধতি নির্বাচন। উৎপাদন পদ্ধতি নির্বাচন। উৎপাদন পদ্ধতি নির্বাচন। আশা করি তোমরা পয়েন্টটি কিছুটা হলেও বুঝতে পারছো যে উৎপাদন পদ্ধতি নির্বাচন না, উৎপাদন পদ্ধতি নির্বাচন মানে হচ্ছে আমি কোন পদ্ধতিতে উৎপাদনটা যাব। কারণ উৎপাদনের অনেক রকম কি আছে, পদ্ধতি আছে।
অনেক ওয়ে আছে যে এভাবে উৎপাদন করলে এভাবে হবে, এভাবে উৎপাদন করলে এভাবে হবে, এভাবে করলে কম হবে, এভাবে করলে বেশি হবে। তো বিভিন্ন রকম কি আছে, প্রসেস আছে বা বিভিন্ন রকম পদ্ধতি আছে। তাহলে তোমাকে উৎপাদনে যাওয়ার আগে কিন্তু উৎপাদনের কোন পদ্ধতি তুমি অনুসরণ করবা সেই উৎপাদনের পদ্ধতিটা তোমাকে আগে সিলেক্ট করতে হবে, নির্বাচন করতে হবে। আর এটি তোমার উৎপাদনের আওতার একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ তোমার এই উৎপাদনের পদ্ধতি নির্বাচনের উপর নির্ভর করছে সঠিক পণ্যটি বাজারে ছাড়া এবং চাহিদা অনুযায়ী পণ্যটি ক্রেতারা কিনবে। তো এই উৎপাদন পদ্ধতি নির্বাচনের উপর কি করছে, তোমার সঠিক পণ্যতে উৎপাদন হবে সেটি নির্ভর করছে। মানে তোমার দেখা যাচ্ছে যে তুমি পরিকল্পনা করলে, পরিকল্পনা করার পর তুমি চিন্তা করলে ঠিক আছে আমি এই পদ্ধতিটি অনুসরণ করব, দেখা গেল এই পদ্ধতি অনুসরণ করে তোমার কোনো লাভ হয়নি, তোমার পণ্যটি তুমি যেরকম চেয়েছিলে বা ক্রেতারা যেরকম চেয়েছিল সেভাবে উৎপাদন করতে পারোনি, তাহলে সেক্ষেত্রে তোমার পণ্যটি বাজারে ক্রেতারা কিনবে না। এজন্য উৎপাদন পদ্ধতি নির্বাচন করাও কিন্তু উৎপাদনের আওতার একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে হচ্ছে উৎপাদন পদ্ধতি নির্বাচনের পরে আমাদের হচ্ছে তোমার মান নিয়ন্ত্রণ। মান নিয়ন্ত্রণ মান নিয়ন্ত্রণ, কোন পণ্যের মান যদি খারাপ হয় তাহলে কি তোমরা সেই পণ্যটি কিনবে বা আমরা কিনবো না? কিনবো না। কারণ মান যদি ভালো হয় একমাত্র সেই মানের পণ্যটি আমরা বেশি দাম দিয়ে হলেও আমরা কিনে থাকি না। কোনো পণ্যের মান যদি বেশি, দাম যদি বেশিও হয় আমরা ধরে নিই কি পণ্যটির মান গুণাগুণ খুব ভালো, তাই না? এই জন্য উৎপাদককে কি করতে হয়, তোমার পণ্য উৎপাদন করতে গেলে অবশ্যই মানের বিষয়টা লক্ষ্য রাখতে হয়। অর্থাৎ ঠিক সঠিক মানের পণ্য উৎপাদন হচ্ছে কিনা এই বিষয়টি একজন উৎপাদককে অবশ্যই খেয়াল রাখতে হয়। আদারওয়াইজ কিন্তু কি হবে না, তোমার মানসম্মত পণ্য উৎপাদন হবে না। মানসম্মত পণ্য উৎপাদন না হলে বাজারে পণ্য ক্রেতারা ক্রয় করবে না, যতই দাম হোক মানসম্মত না হলে ক্রেতারা পণ্যটি কিনবে না। এরপরে হচ্ছে আমার উৎপাদন নিয়ন্ত্রণ। এরপরে হচ্ছে উৎপাদন নিয়ন্ত্রণ। উৎপাদন নিয়ন্ত্রণ অর্থাৎ আমি মান নিয়ন্ত্রণ করব। মান নিয়ন্ত্রণ যেমন পণ্যের মানের দিকটা বিশেষ গুরুত্ব বহন করে, উৎপাদন নিয়ন্ত্রণও উৎপাদনের দিকটা বিশেষ গুরুত্ব বহন করে। উৎপাদন নিয়ন্ত্রণ করা আসলে খুবই উৎপাদনের ক্ষেত্রে বা উৎপাদকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেন? কারণ আমি যদি সঠিক সময়ে সঠিক পরিমাণে চাহিদা মোতাবেক উৎপাদন না করতে পারি তাহলে তো আমার উৎপাদন করে লাভ নেই, তাই না? তাহলে উৎপাদন করতে গেলে আমাকে নিয়ন্ত্রণ মাফিক উৎপাদন করতে হবে, অর্থাৎ সঠিক সময়ে সঠিক পণ্যটি চাহিদা মৌসুমী অনুসারে আমাকে পণ্যটি বাজারে কি করতে হবে, ছাড়তে হবে। এছাড়া উৎপাদন সঠিকভাবে হচ্ছে কিনা বা অতিরিক্ত উৎপাদন হচ্ছে কিনা বা কম উৎপাদন হচ্ছে কিনা এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আর এই বিষয়গুলো খেয়াল রাখার জন্য আমাকে উৎপাদনের কি করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। উৎপাদনের নিয়ন্ত্রণ না হলে কিন্তু কি হবে, হয় তোমার পণ্য বেশি থেকে যাবে, না হয় চাহিদা মোতাবেক পণ্য উৎপাদন হবে না। তো এই বিষয়গুলো সমস্যা হতে পারে। তাই উৎপাদনের আওতার মধ্যে উৎপাদন নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আমরা যাব মজুত নিয়ন্ত্রণ। মজুত নিয়ন্ত্রণ, মজুত নিয়ন্ত্রণ কি? অর্থাৎ মজুত করে রাখা না, মজুতকরণ। অর্থাৎ তোমার এক সময়ের পণ্য অন্য সময়ে যদি আমি বেশি দামে বিক্রি করে লাভ করতে পারি, হ্যাঁ, এই কারণে কিন্তু বিক্রেতারা বা ব্যবসায়ীরা কি করে, পণ্য মজুত করে রাখে। আবার অন্য সিজনে যেন
আরেক সিজনের পণ্য পাওয়া যায়, সেক্ষেত্রেও কিন্তু ব্যবসায়ীরা পণ্য মজুত করে রাখে না। আবার যখন দেখা যাবে যে বাজারে পণ্যের চাহিদা থাকবে সামনে, তখন যখন যে পণ্যটা, তখন সেটা মজুত করে রাখে যেন পরবর্তীতে চাহিদা মোতাবেক কি বাজারে সেই পণ্যের যোগান দিতে পারে। এই কারণে কিন্তু ব্যবসায়ীরা পণ্যের মজুত করে রাখে। তো এখানে যে বিষয়টা বলেছে মজুত নিয়ন্ত্রণ, অর্থাৎ আমি এমন ভাবে উৎপাদককে এমন ভাবে মজুত করতে হবে যেন সেই পণ্যগুলো নষ্ট না হয়ে যায়। আবার এমন ভাবে মজুত করব না, বা উৎপাদক এমন ভাবে মজুত করবে না যার ফলে বাজারে আবার যোগান কমে যায়, চাহিদা বেশি আছে বা যোগান কমে যাচ্ছে, তাই না? মানে যোগানের পরিমাণ কমে যাচ্ছে, চাহিদা বেশি বা যোগান নেই, এরকম যেন না হয়। তাই কি করতে হবে, যে মজুদটাকেও কি করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, ভবিষ্যতের কথা চিন্তা করে বা বর্তমানে বাজারের অবস্থার কথা চিন্তা করে পণ্য উৎপাদককে কি করতে হবে, মজুত করে রাখতে হবে। এরপরে হচ্ছে গবেষণা ও উন্নয়ন। গবেষণা উন্নয়ন, একটা পণ্য যখন উৎপাদনে যাবে, উৎপাদককে বিভিন্ন রকম বাজার গবেষণা করতে হয়, বিভিন্ন রকম উন্নয়ন কর্মকাণ্ড করতে হয়। সেই বাজার গবেষণাটা কি? বাজার গবেষণা হচ্ছে আমার পণ্যটি বাজারে ক্রেতারা কিনছে কিনা, বা আমার পণ্যের উপর কোনো প্রতিযোগী আছে কিনা, আমার পণ্যের এগেইনস্টে কোনো প্রতিযোগী বা কম্পিটিটর আছে কিনা, পণ্যটি বাজারে ক্রেতারা তাদের মতামত কি দিচ্ছে, তাদের ফিডব্যাক কি আসছে, এই সমস্ত বিষয় বাজার গবেষণায় প্রয়োজন হয়। আর উন্নয়ন বলতে হচ্ছে তুমি পণ্য উৎপাদনে কতটুকু এগিয়ে গিয়েছো, অর্থাৎ যন্ত্রপাতি ব্যবহারের দিক দিয়ে তুমি কি সেকেলের যন্ত্রপাতি ব্যবহার করে পণ্য উৎপাদন করছো, না আপগ্রেড হয়েছো, অর্থাৎ নতুন নতুন যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে তুমি তোমার পণ্যের উন্নয়ন করছো বা পণ্য উৎপাদন করছো, এটি হচ্ছে উন্নয়ন। অর্থাৎ তুমি যখন উৎপাদনে যাবে, তার আওতার মধ্যে তাকে এই গবেষণা উন্নয়ন বিষয়টিও মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে কারখানা বিন্যাস। এরপরে হচ্ছে কারখানা বিন্যাস। কারখানা বিন্যাসকে ইংরেজিতে যেটা বলা হচ্ছে লেআউট। আমাদের এই প্রথম পত্রের মধ্যে 10ম অধ্যায়ে একটি অধ্যায় আছে যেটাকে বলা হচ্ছে বিন্যাস চ্যাপ্টার, অর্থাৎ লেআউট। আমরা ওটি আরো বিশদভাবে আমরা পরবর্তীতে আলোচনা করব। তবে এখানে একটি বিষয় বলে রাখি, বিন্যাস মানে হচ্ছে সাজিয়ে গুছিয়ে সিস্টেমেটিকলি তোমার জিনিসপত্রগুলো রাখা, এটাকে বলা হচ্ছে বিন্যাস। অর্থাৎ যেখানে যে জিনিস থাকার কথা সেখানে সে জিনিস গুছিয়ে সুন্দর করে সারিবদ্ধভাবে গুছিয়ে রাখাটাকে বলা হচ্ছে বিন্যাস বা লেআউট। তো কারখানা বিন্যাসের মধ্যে কি বলছে, যে উৎপাদনের আওতার মধ্যে কারখানা বিন্যাস কেন গুরুত্বপূর্ণ, বা এর আওতা কেন রয়েছে কারখানা বিন্যাসটি? কারণ হচ্ছে কারখানা যখন তুমি তৈরি করবে, কারখানা পরিকল্পনা করবে, সেই কারখানা পরিকল্পনা করার সময় তোমাকে চিন্তা করতে হবে আমি যে পণ্যটা উৎপাদন করব, আমাকে পণ্য উৎপাদনের ক্ষেত্রে সময় বাঁচাতে হবে, তাই না, খরচ কমাতে হবে। এই বিষয়গুলো মাথায় রেখে কারখানা বিন্যাসটা খুবই জরুরি। কিভাবে? যেমন একটা কলম উৎপাদনের ক্ষেত্রে, হ্যাঁ, আমি আমার কারখানায় একটি মার্কার পেন উৎপাদন করছি, সে মার্কার পেন উৎপাদনের জন্য প্রথমে আমার কি লাগবে, কোন জিনিসটা লাগবে, কালি লাগবে, তাই না? কালি প্রসেসিং এর জন্য মেশিনটা আমি প্রথমে রাখলাম। এরপরে কালি প্রসেসিং করার পরে কি হবে, এই ঢাকনাটা তৈরি হবে, ঢাকনা তৈরির জন্য আমি রাখলাম মেশিনটা, ঢাকনা তৈরির পর এই বডিটা তৈরি হবে, বডি তৈরির মেশিনটা তারপরে রাখলাম। ঠিক আছে, এরপরে গিয়ে আমি কি করলাম, কালিটাকে বডির মধ্যে রিফিল করলাম, সেই মেশিনটা ওখানে রাখলাম। এরপরে পরের মেশিনটা কি থাকবে, প্যাকেট করা, মোড়কীকরণ, না, প্যাকেট করার মেশিনটা তারপর, তাহলে কি সিস্টেমেটিকলি থাকছে না একটার পর একটা, তাহলে এতে কি হচ্ছে, সময়ও বেঁচে যাচ্ছে, তাই না? এখন দেখা গেল যে আমার কলমের ঢাকনা প্রসেস করতে ওই
কারখানার অন্য দিকে যেতে হচ্ছে, কলমের বডি প্রসেস করতে আমার অন্য দিকে যেতে হচ্ছে, তাহলে কি এই জিনিসটা এই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে যেতে বা এই জায়গা থেকে ওই জায়গায় যেতে সময় নষ্ট হচ্ছে না, খরচও বেড়ে যাবে না? তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, কারখানা বিন্যাসটা সুন্দরভাবে করতে হবে, অর্থাৎ পণ্যটি যেন একটার পর একটা স্টেপ পার করে পণ্যটি শেষ পর্যন্ত প্যাকেটজাত হয়ে বের হয়ে আসে, সেইভাবে আমাকে কারখানা বিন্যাসটা করতে হবে। এই হচ্ছে আমার কারখানা বিন্যাস, এবং এটি কিন্তু উৎপাদনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি সঠিক সময়ে সঠিকভাবে চাহিদা মোতাবেক তুমি পণ্যটি বাজারে ছাড়তে চাও, এই কারখানা বিন্যাস খুবই গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে উত্তম কারখানা পরিবেশ। এরপরে হচ্ছে আমার উত্তম কারখানা পরিবেশ। উত্তম কারখানা পরিবেশ বলতে কি বোঝাচ্ছে, তুমি এমন জায়গায় পরিবেশ কারখানাটা স্থাপন করবা পরিকল্পনা অনুযায়ী, তুমি যদি সঠিক পরিবেশে কারখানাটা স্থাপন না করো, তাহলে কিন্তু সেখানে কর্মকর্তা কর্মচারীদের মন মানসিকতা কি হবে না, ব্রড হবে না, বা তাদের বিকাশ হবে না, তারা বিভিন্ন কাজকর্ম করতে আগ্রহ বোধ করবে না। এছাড়া এছাড়া এমন জায়গায় তোমাকে কারখানা এমন পরিবেশে তোমার কারখানা স্থাপন করতে হবে যেন কি আশেপাশের পরিবেশ যেন ক্ষতি না হয়, সেই বিষয়টাও তোমাকে মাথায় রেখে তোমাকে কারখানা স্থাপন করতে হবে। এই জন্য উৎপাদনের আওতার মধ্যে উত্তম কারখানা পরিবেশ তৈরি করাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। তুমি বিশাল জায়গা নিয়ে তুমি কারখানা স্থাপন করলে, আশেপাশে তুমি গাছগাছালি সুন্দর বাগান করে না, সবুজে ঘেরা কারখানা যদি তুমি স্থাপন করতে পারো, এতে কি হয়, পরিবেশটা সুন্দর থাকে। ইভেন কারখানার যে ধোঁয়া বা কারখানার যে বর্জ্য জিনিসগুলো না, যেটা পরিবেশের ক্ষতি করছে, সেটাও কিন্তু তখন কি হবে না, নষ্ট হবে না, কারণ চতুর্দিকে কি আছে, তোমার গাছ গাছালিতে ভরা, তাই না? এবং এখানে একটা বিষয় তোমার নির্ভর করে যে আমরা জানি যে আমাদের দেশে না বেশিরভাগ কারখানা নদীর পাশে গড়ে উঠেছে, এতে কি হচ্ছে, আমাদের নদী দূষিত হচ্ছে। কিভাবে, কারখানা থেকে যে বর্জ্য পদার্থগুলো না, যে রং বা অন্যান্য উচ্ছিষ্ট যে জিনিসগুলো বের হয়ে কোথায় পড়ছে, নদীতে। এতে কি হচ্ছে, আমাদের পানির নদীর পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? এই জন্য উৎপাদককে উৎপাদনের আওতার মধ্যে উত্তম কারখানা পরিবেশ স্থাপন করে উৎপাদনে যেতে হবে। সর্বশেষ যেটি হচ্ছে উৎপাদন কর্মীদের প্রশিক্ষণ। এখন আমি কোনো কিছু জানি না, বা আমি জানলেও খুব একটা বেশি জানি না, জানি মোটামুটি এই পণ্যটা এভাবে তৈরি করতে হয়, কিন্তু আমাকে যুগের সাথে তাল মিলিয়ে পণ্য উৎপাদনে কি অগ্রসর হতে হবে, আরো ফাস্ট হতে হবে। সে ফাস্ট হওয়ার জন্য আমার কি প্রয়োজন, আমার ট্রেনিং এর প্রয়োজন, প্রশিক্ষণের প্রয়োজন। তাহলে উৎপাদককে উৎপাদনে যাওয়ার আগে তার যে অভিজ্ঞ উৎপাদন কর্মকর্তা বা কর্মচারীরা রয়েছে, তাদেরকে কিসের ব্যবস্থা করতে হবে, প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রশিক্ষণের ব্যবস্থা করলে কি হবে, আগে যতটুকু উৎপাদন হতো তারা তার থেকে বেশি উৎপাদনে আগ্রহী হবে, এবং এতে তাদের কি হবে, পণ্য বেশি পরিমাণে উৎপাদন হবে। তাই উৎপাদনের আওতার মধ্যে তোমার উৎপাদন কর্মীদের প্রশিক্ষণ খুবই জরুরি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি, আশা করি তোমরা সেই বিষয়টি বুঝতে পেরেছো, এবং বাসায় তোমরা যখন এই ক্লাসটি দেখবে অবশ্যই তোমাদের সামনে তোমরা বই নিবে, এবং প্রতিটা পয়েন্ট আমি যা বলেছি সেটা তোমরা পড়বে, পড়ে আমার ক্লাসটা ফলো করে বোঝার চেষ্টা করবে। আবারও বলি, ক্লাস দেখার সময় অবশ্যই কমেন্টস বক্স তোমাদের নাম রোল অবশ্যই লিখবে, আর কোনো কারণে যদি কোনো সমস্যা হয় কোনো বিষয় বুঝতে, আমাকে কমেন্টস বক্সে জানাবে। ঠিক আছে, তা আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে একটি নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।